প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। সবাইকে খুশি রাখার একটা প্রবণতা এই সরকারের রয়েছে। কে খুশি হলো, কে বিরক্ত হলো, এই হিসাব নিকাশ কষতে গিয়ে অনেক জায়গায় নানান সমস্যা তৈরি হয়েছে। এবং কেউ কেউ কিন্তু এই কারণে গভর্নমেন্টকে তোয়াক্কা না করার একটা প্রবণতা চলে আসে এবং একই সঙ্গে সরকার যে সংস্কারের পথে যাচ্ছে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন অথবা মন্তব্য করেছেন। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের কনটেক্সটে যদি দেখেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেটটা কি, ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেটটা হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্র সংস্কার করার জন্য যা যা করার সেটাই আমরা করছি। এতে কেউ অসন্তুষ্ট হচ্ছেন, কেউ সন্তুষ্ট হচ্ছেন, কেউ মনে করছেন যে আমরা স্লো কাজ করছি, আরও ফাস্ট করা উচিত। অনেক ধরনের কথা আসছে, আমরা কিন্তু কোনো কিছুই ফেলে দিচ্ছি না, কথাগুলো নিচ্ছি। আমাদের যদি নিজস্ব কোনো দোষ ত্রুটি থাকে আমরা সেটা শুধরানোর চেষ্টা করছি। বাট আমাদের ফোকাসটা হচ্ছে যে এই যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব একটা আন্দোলন হলো, একটা গণ অভ্যুত্থান হলো, এইটার স্পিরিটকে ধারণ করা, এই স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র সংস্কার করা, ওইটার কাজ আমরা করছি। আমরা কাউকে অ্যাপিস করতে হচ্ছে বা কাউকে খুশি করার, এটা আমাদের কাজ না, এটা আমরা করছিও না। যারা বলেন তারা হয়তো বা ভুল বুঝে বলেন, বাট আমাদের তরফ থেকে আমাদের একদম ম্যান্ডেটটা ক্লিয়ার এবং আমাদের ফোকাসটাও ক্লিয়ার। অনেকে কেউ কেউ বলছেন একটু স্লো হচ্ছে, স্লো হওয়ার কারণও আছে। কারণ হচ্ছে যে আমরা কোন ব্যুরোক্রেসি নিয়ে কাজ করছি, আমরা কোন পুলিশকে নিয়ে কাজ করছি, যারা গতটা 15 বছর স্বৈরাচারের তাবেদার করেছে, তাই তো সেখান থেকে আমাদের বেছে বেছে ভালো লোকগুলোকে সামনে আনতে হচ্ছে, তাকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ওইটা করানোটা খুবই কষ্টসাধ্য হচ্ছে, কিন্তু আমাকে তো মানে তাকে দেখতে হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হচ্ছে, লোকটা কীরকম, উনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারবেন কিনা, ওনার সক্ষমতা কী, এই সমস্ত কিছু বিচারে আমি বলবো যে আমাদের ব্যুরোক্রেসির জন্য কিছুটা হলে স্লো ডাউন হয়েছে। বাট আদারওয়াইজ আমাদের ফোকাসটা ক্লিয়ার এবং আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার আছেন তারা দিন রাত কাজ করছেন। আমি এমন কাউকে পাচ্ছি না যে সপ্তাহে 7 দিন কাজ করেন না এবং প্রতিদিন 10, 12, 15 ঘন্টা কাজ করেন না। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে দুটো জায়গাতে বড় ধরনের। আমরা একটা জিনিস আশা করেছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে সবাই তাদের আয় সম্পত্তির হিসাব নিকাশটা দিবে এবং আমরা দেখেছি আপনি দিয়েছেন, ফেসবুকে আপনি দিয়েছেন এবং আপনার এই দেওয়াটা অনেক বেশ আলোচিত হয়েছে। কিন্তু আমরা অন্য কাউকে দেখছি না যেটা দেওয়ার কথা ছিল, 1 নম্বর। 2 নম্বর হলো যে জুলাই প্রক্লামেশন নিয়ে যে কথাটা সেটি সামনে আসা উচিত ছিল, কিন্তু আমরা এখন আর সলিউশন দেখছি না। বলা হচ্ছিল যে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। না, দুইটা বিষয়ে আমি বলবো যে কাজ হচ্ছে। এটার আয়ের বিষয়টা তো আপনাকে একটা ডেট দেওয়া হয়েছে, আমার মনে হয় এটা 15 ফেব্রুয়ারি বোধহয় ডেট, কিন্তু এটা বাড়ানো হয়েছে, কিন্তু বারবার প্রথম ছিল 30শে নভেম্বর, 31শে ডিসেম্বর। এমনিতে তো ওনারা সবাই আয়কর জমা দেন, ওইখানে আয়করের রিটার্নের মধ্যেই কিন্তু দেওয়া থাকে তাদের সম্পত্তির হিসাব। এমন না যে ওইখানে ওনারা লুকিয়ে রাখেন বা এরকম না। এখানে যারা আছেন এই অ্যাডভাইজারি প্যানেলে এরা সবাই অ্যাক্টিভ। না, আমি আমলাদের কথা বলছিলাম, তাদের দেওয়ার কথা ছিল। আমলাদের ক্ষেত্রেও একই, আমরা আশা করছি যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে পাবেন। এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে ওনারা এটা পুরো ফেসবুকে দিয়ে দিবেন, আমি যে সেটা তো আপনি এক্সপেক্ট করতে পারেন না। বাট আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং এটা হচ্ছে। আর সেকেন্ড যেটা বললেন, জুলাই প্রক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। এটা নিয়ে কিছু ড্রাফট করা হয়েছে, এই ড্রাফটগুলো আবার দেখা হচ্ছে যে এটা ঠিক আছে কিনা, শব্দ চয়নে ঠিক আছে। আপনি জানেন একটা প্রক্লেমেশন বা একটা দলিলও যদি আপনি করেন, এটার শব্দ চয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার উপর নির্ভর করছে পুরো স্পিরিটটাকে আমি ধারণ করতে পারছি কিনা জুলাই অগাস্টের, এটা প্লাস হচ্ছে আমি ফিউচারে কি করতে চাই। এই যে এই দুইটাকে আপনি সমন্বয় করা এবং সবার অ্যাসপিরেশনকে ধারণ করা, সবার আশা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশটা তৈরি হচ্ছে সেইটাকে ধারণ করা, শহীদরা যে স্পিরিটে তারা শহীদ হয়েছেন তাই সেই স্পিরিটে ধারণ করা, এটা হচ্ছে ডন্ট ওয়ারি। আমরা সবগুলোতে একটি বিষয় আপনার কাছে আমরা জানতে চাইবো, সেটি হলো যে রাজনৈতিক দলগুলো কি এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়েছে বা কথা হয়েছে? রাজনৈতিক দলগুলোর সাথে তো আমাদের চিফ অ্যাডভাইজার তো বসলেন, ওইটা আপনি দেখেন আমরা এক্সট্রাঅর্ডিনারি একটা ওপেন ছিল, ট্রান্সপারেন্ট ছিল। তারা যা যা বলেছেন আমরা কিন্তু এটা বাইরে এসে জানিয়েছি যে এই বলেছেন, এবং তারাও বাইরে এসে বলেছেন কি কি বিষয়। তো আমি তো দেখেছি ওভারওয়েলমিং সাপোর্ট ছিল রাজনৈতিক দলগুলোর এইটা। কিন্তু কথা হয় কি, এগুলো জিনিস আপনি ইচ্ছা করলেও
ফাস্ট ট্র্যাক করা যায় না, খুব দ্রুত করা যায় না। আমার একবার মনে আছে যে বাংলাদেশ ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক টকস হচ্ছিল দুই ফরেন মিনিস্টারের মধ্যে। আমাদেরকে বলা হলো যে একটা জয়েন্ট স্টেটমেন্টটা আসবে, জয়েন্ট স্টেটমেন্টটা সেটা ডিপ্লোম্যাটিক টক, তেমন খুব কঠিন টকস না, এটা জয়েন্ট স্টেটমেন্টটা আসবে দুপুর 2টার মধ্যে। মিটিংটা হলো লাঞ্চের পর্যন্ত মিটিং হবে, লাঞ্চটা যখনই ওনারা শেষ করবেন দুই ফরেন মিনিস্টার, তখন এরা জয়েন্ট স্টেটমেন্টটা ওনারা রিড আউট করবেন বা এটা আমাদেরকে দিবেন। আমি তখন সাংবাদিক, কিন্তু সেই জয়েন্ট স্টেটমেন্ট রাত চলে গেছে, রাত 3টার দিকে আমরা সেটা পেয়েছি। বিকজ তারা একটা শব্দ নিয়ে দুইজনে, আমি এটা নিব না, আরেকজনকে না, এটা ছাড়া হবে না। হ্যাঁ, এই যে এরকম হয়। কিন্তু জুলাই প্রোক্লেমেশনটা হবে, জুলাই প্রোক্লেমেশনটা এবং মানুষের জনকাঙ্ক্ষাকে ধারণ করবে, এটুকু আমি বলতে পারি। বিএনপি বলেছে জুলাই প্রক্লেমেশন অপ্রাসঙ্গিক। না, আমি তো মনে হয় না এই কথাটা, কিন্তু বিএনপি যখন ওনাদের স্থায়ী কমিটির মিটিং এর সিদ্ধান্তের পরে স্থায়ী কমিটির যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওইখানে, উনি কিন্তু এই কথাটা বলেন নাই। ওনার স্পিচটা তো আমাদের আছে, উনি কিন্তু বরঞ্চ সাপোর্টই দিয়েছেন, দেরি হলেও বলেন যে না। আমি বলছি দলীয় স্থায়ী কমিটি যে মিটিংটা হয়েছে, না দলীয় স্থানে আমি জানি না, দলীয় স্থায়ী কমিটির কথা তো উনি যখন চিফ অ্যাডভাইজার মিটিং ডাকলেন তখন তো এসে তো স্থায়ী কমিটির কথাটাই তো উনি তো আর ওনার পার্সোনাল কথা বলেন, এটা পরে হয়েছে। আমাদেরকে তো তাহলে জানাতো, কমিউনিকেট করতো যে না আমরা এখানে নাই, আমরা ওয়াকিং অফ করলাম, সেগুলো তো কিছু জানায় নাই সোফার। এরকম একটা কথা বলা হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে যে আলাপ করেন বাইরে এসে সেটা বলেন বা অন্যরকম ভাবে বলেন, এবং আপনারা বিষয়টা এড়িয়ে যান এই কারণে যে এটা কোনো সমস্যা না, রাজনৈতিক বক্তব্য দিতেই পারে। আমাদের কথা হচ্ছে যে ওনারা তো রাজনৈতিক দল এবং আমাদের অংশীজন, ওনারা আমাদের পার্টনার, ওনারা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, এটার কোনো আমরা ব্যত্যয় দেখি নেই। আর ওনাদের তো কনস্টিটিউয়েন্সি আছে, ওনার সাপোর্টারদের আছে, তাদের জন্য তো ওনাদের কথা বলতে হয়, ঠিক না? তো ওইটা মনে হয় যে সাপোর্টারদের জন্য না, যে কথাটা বলছে না আমাদের সাথে যে কথা, অনেকে ওইটার মধ্যে একটা ফারাক দেখতে পান, আমরা এখানে কোনো ফারাক দেখি না। আমরা মনে করি তারা তাদের গোলে যেরকম স্থির আছেন, আমরাও আমাদের গোলে স্থির আছি, এবং আমাদের সবার গোল কি? আমাদের সবার গোলও যে একটা খুব ফ্রি ফেয়ার একটা ইলেকশন করা, খুব ভালো ইলেকশন করা, যেটা বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির হয়ে থাকে। হ্যাঁ, নজিরবিহীন একটা ইলেকশন করা। রাজনৈতিক দলগুলোর বিতর্ক থাকবে, কিন্তু এই জুলাই আগস্টের যে বিপ্লবের চেতনার সে ব্যাপারে বিভেদ হওয়া আমরা আশা করি না, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেটা হচ্ছে। বিশেষ করে বিবিসির সঙ্গে বিএনপির মহাসচিবের সাক্ষাৎকারটি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে, রিয়াকশন দেওয়া হয়েছে, তীব্র রিয়াকশন দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করেছি। এবং এই ঘটনার পরপরই কিন্তু পতিত স্বৈরাচারের দোসররা বা সেই লোকগুলো নতুন করে মাঠে নেমে। না, আমি কোনো বিভেদ দেখি না। এখন দেখেন আপনি, এটা একটা খুবই একটা বড় ব্রডার কোয়ালিশন ছিল যখন জুলাই আগস্টে, এখানে অনেক মত পথের লোকগুলো আমাদের সাথে এক জায়গায় এসছেন, এবং এই আন্দোলন যখন বাস্তবায়ন হলো, যখন হাসিনা চলে গেলেন, হ্যাঁ, শেখ হাসিনার চোরতন্ত্র যখন ফিনিশ হলো, আপনার একটা পার্টির যে ইডিওলজি, সে তো তার ইডিওলজির কথাগুলোই বলবে, ঠিক না? একটা জিনিস দেখা দিচ্ছে যে কেউ দ্রুত ইলেকশন চাচ্ছেন, কেউ দেরিতে ইলেকশন চাচ্ছেন, এটা একদম যে অস্বাভাবিক তো কিছু না। কেউ বলছেন যে আমাদের উপর আস্থা রাখেন, আমরা এসে ইলেকশন করে ইলেকটেড গভর্নমেন্ট, পার্লামেন্টে ডিবেট করে আমরা এই রিফর্মগুলো করব যেগুলোর কথা হচ্ছে। আবার আরেক দল বলছে যে না, আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে আস্থা রাখা যায় না, এবং আস্থা রাখলে যেটা হয় যে তারা এই রিফর্ম তো করেই না, বরং যতগুলো রিফর্ম হয়েছে সোফার সেগুলোকেও তারা উল্টিয়ে দেয়, এটাকে স্ক্র্যাপ করে বন্ধ করে দেয় বা এটাকে ডাস্টবিনে ছুড়ে দেয়। তো এই জায়গাগুলো তো অনেক, এগুলো আমাদের সোসাইটিতে এই ডিবেটগুলো হবে এবং এটাই স্বাভাবিক। আমরা কিন্তু এটার মধ্যে কোনো দেখছি না। এখন বিএনপির কথা বলছে, স্টুডেন্টরা যেই স্পিরিটে আন্দোলন করেছে সেই স্পিরিটের কথা বলছে, এগুলো থাকবে। এটারে মানে খুব বড় বেশি আমার মনে হয় না যে এটা নিয়ে বিদেশে কেউ বা আমাদের যারা ফরেন বন্ধু আছেন তারা বলছেন যে তোমাদের এখানে কি হচ্ছে, কেউ কিন্তু আসলে এটাকে নিচ্ছে না। যে কোনো পলিটিক্যাল ক্লাইমেটে বিভেদ থাকবে, সুন্দর হেলদি ডিবেট হবে, অ্যান্ড উইচ ইজ ওয়েলকাম। সবাই ডিবেট করে, একটা সিভিল ডিবেট হওয়া মোস্ট ওয়েলকাম। বিএনপি তার কথা বলুক, স্টুডেন্টরা তাদের কথা বলুক। বিএনপি যদি মনে করে যে না আমাদের কথাটাই ঠিক আছে,
সেটা তো বলতেই পারে যে না ওরা একটু তাড়াতাড়ি ইলেকশন চাচ্ছে, এটা বলতেই পারে। আবার স্টুডেন্টরা বলতে পারে যে না আমি আরো অনেক বেশি রিফর্ম করে তারপরে আমরা এটা করব, তাদের কথাটাও তো অমূলক না। একটি সমস্যা কিন্তু তৈরি হয়, যেটা আমরা লক্ষ্য করছি, সেটি হলো এই রাজনৈতিক বিতর্কে মধ্য দিয়ে কয়েকটা বিষয় সামনে এসছে। আমরা লক্ষ্য করছি যে সবাই যারা না, তরুণরা আপনি একটা বিশেষ কথা করে, অলরেডি বললেন যে স্বৈরাচারের এরা আমরা কিন্তু দেখছি না। ওরা অনেকে ভাবছেন যে স্বৈরাচার, এই বিভেদের কারণে স্বৈরাচার সক্রিয় হয়ে এমবোল্ডেন গেছে বা হচ্ছে। মাঠে নেমেছে। কই, আমি তো মাঠে তাদেরকে দেখি না। বাংলাদেশের স্বৈরাচারের সত্যিকার অর্থে সাপোর্ট আছে? ওদের তো সব দেখবেন ফেসবুকে, অনলাইনে দুই একটা গল্প টল্প করেন এবং মিথ্যা কথা বলেন। যারা পালিয়ে গেছেন তারাই বিভিন্ন চিঠি টিঠি তারা একটু দিচ্ছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অনেকে দেখছেন যে ফেসবুকে বা ইউটিউবে এগুলো দিলে যারা স্বৈরাচারে যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের থেকে কিছু টাকা খসানো যায়। কেউ যদি যে দেখে যে নিউ ইয়র্কে বসে আমি প্রো আওয়ামী লীগ যদি বয়ান করি, এর ফলে যদি এস আলম আমাকে প্রতি মাসে $1 লাখ দেয়, খারাপ তো না, বা $2 লাখ দেয় বা $5 মিলিয়ন দেয়। কিন্তু দেশে বসেও কিন্তু এখন অনেকে করছে। দেশে বসে ওই একই হয়তো বা সে টাকাটা আমেরিকার থেকে নিচ্ছে, আমেরিকার কোনো অ্যাকাউন্টসে নিচ্ছে। ইউ নেভার নো। এদের মানে একটা এত বড় ক্রাইম করলো, এত বড় একটা মানবতা বিরোধী ক্রাইম করলো, বাচ্চা 71টা শিশুকে হত্যা করেছে, সেই সময় হাজার হাজার মানুষকে হত্যা করেছে, মানুষ অন্ধ হয়েছে, 400-500 লোক পুরোপুরি অন্ধ হয়ে গেছে। এখনও যান CMH-এ 70-80 জন এখনও কাতরাচ্ছেন, তারা আদৌ বাঁচবেন কিনা। হ্যাঁ, তো এই ক্রাইমের পরে কারো এই স্বৈরাচারের প্রতি মানে বিন্দুমাত্র সাপোর্ট আছে আমার এটা বিশ্বাস হয় না। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টাকা পয়সা। ভাই তুমি অনেক টাকা নিয়ে নিছো, কিছু খসাও, আমার একটু দাও, তোমার হয়ে কিছু কথা বলতেছি। এরা আপনি দেখেন না, ওরা দুইবার অ্যাটেম্প নিয়েছে। একবার হলো 15ই আগস্টে ওরা একটা অ্যাটেম্প নিয়েছিল নামার, কি নামতে পেরেছে না। তারপরে হচ্ছে 10ই নভেম্বর ওই যে নূর হোসেন ডে, হ্যাঁ, নূর হোসেন ডেতে ওরা নামতে চেয়েছিল, দেখাচ্ছিল যে তারা এসে, আপনি একটা লোক নেমেছে। এই না বলে আওয়ামী লীগ এত বড় দল। শুনেন, আপনি যদি চোরতন্ত্র কায়েম করেন আর আপনি যদি সারা জীবন এই খুন খারাপি দিয়ে দিয়েছেন, এবং পুরো জুলাই আগস্টেই দেখেন তার ছিল যে আমি খুন টুন করে আমি দেশে আবার একটা ভয়ের একটা চাদর পরিয়ে দিয়ে আমি টিকে যাব। তো এইবার আর এটা হয়নি। হ্যাঁ, তো আমরা মনে করছি স্বৈরতন্ত্র বা স্বৈরাচারের সাপোর্ট তেমন একটা নাই। এবং আমরা বিদেশি যে আমাদের যে বন্ধু, তারা প্রথম দিকে কিন্তু আমাদেরকে বলতো যে এই তোমরা রিকনসিলিয়েশনের পথটা করো না কেন। এখন এই যে এবার আমরা যে ড্যাভোসে গেলাম, কেউ আমাদেরকে এসে, আমরা এত প্রফেসর অনেকগুলো হেড অফ গভর্নমেন্টের সাথে বসলেন, মিনিস্টারের সাথে বসলেন, প্রাইভেট সেক্টরের সিইওদের সাথে 50টার বেশি মিটিং করেছেন, তো কেউ এসে ওনাকে বলে নাই যে এই তোমরা যে রিকনসিলিয়েশনের পথটা, নোবডি, বিকজ তারা দেখেছে যে 6 মাস হয়ে গেছে কিন্তু এই চোরতন্ত্রের জননী, গুম জননী, হ্যাঁ, সে একটা সরি বলে নাই। এবং তার যে চেলা চামুন্ডা যারা আছে, যারা অ্যানাবুলার আছে, দোসর আছে, তাদের মধ্যে কোনো সরি নাই, তাদের মধ্যে রিপেন্টেন্স নাই, কিচ্ছু নাই। তো তাকে কে অ্যাকোমোডেট করবে পলিটিক্যাল ইয়েতে? কোনো পৃথিবীতে কেউ সম্ভব? এবং এটা আলী রিয়াজ স্যার খুব ভালো বলেছেন। হ্যাঁ, তাকে নিউ ইয়র্ক টাইমস এই কোশ্চেনটা করেছিল, তখন বলেন যে তোমাদের যে 1945-এ যখন নাজিরা হেরে গেল, তাদের উৎখাত হলো জার্মানি থেকে, তাদের কি ডেকে কি আবার দ্বিতীয় বিশ্ব যে যারা বন্দোবস্ত করলো, পলিটিক্যাল সেটেলমেন্ট করলো ইউরোপ জুড়ে, তারা কি নাজিদেরকে যে নাজিরকে পরামর্শ নিয়েছে, তাকে কি আবার রিহ্যাবিলিট করেছে? দেখেছেন তো? ওইরকমই এটা স্বৈরাচার কে কি বললো, অনলাইনে অনেক গরম করে ফেলে, বিকজ দে নিড মানি। কিছু কিছু লোক যারা নিউ ইয়র্কে বসে আছে, তার তো চলতে হবে, তো সে তো কোনো লাইফ স্কিল অর্জন করে নাই, তার তো একটা জিনিস নিয়ে চলতে হবে। তো দেখতেছেন ইসলামের থেকে কিছু টাকা খসাই, এটাই হচ্ছে, আর কিছু না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচক হলেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। শফিকুল আলম, আপনি যে প্রসঙ্গে কথা বলছিলেন, এ ধরনের একটি রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছে 27শে জানুয়ারি আল জাজিরায়। আফটার দ্য ব্লাডশিট, ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ, মানে পুনর্জীবিত হতে পারবে কিনা, এই প্রশ্ন তারা উঠিয়েছে। এবং তারা শেষ পর্যন্ত বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্জীবন বা প্রত্যাবর্তনটা অনেক দূরের ব্যাপার। যে কোনো প্রত্যাবর্তন করতে হলে আপনি কি ক্রাইমটা করেছেন সেটার একটা স্টক টেকিং করতে হয়। আমি কি করেছি, আমার অন্যায়টা কি হয়েছে, বাংলাদেশের মানুষের সাথে আমি কি করেছি,
তো আওয়ামী লীগের ক্রাইমের তো ফিরিস্তির শেষ নাই। এই ক্রাইমটা শুধুমাত্র আওয়ামী লীগের লোকগুলো জানে না, এখন পুরো পৃথিবী জুড়ে সবাই জানে। এবং এই ক্রাইমের আপনি একটা ঢেউটা যে ইউকে পলিটিক্সে লেগেছে, এবং আপনি দেখেন ওইখানে একটা মিনিস্টার পদত্যাগও করেছেন, ঠিক না? এটা এখন পুরো পৃথিবী জানে কি ক্রাইম। তো আওয়ামী লীগের এইখানে সত্যিকার অর্থে আমি দেখি না। আর ক্রাইমটা তো শুধুমাত্র আপনারা যা ভাবতেছেন জুলাই অগাস্টে তো না, আপনি দেখেন শাপলার সময় কি ভয়াবহ একটা কিলিং করা হয়েছে। শাপলায় শুধুমাত্র পুলিশ কিলিং করে নাই, শাপলায় সেই সময় যুবলীগ ছাত্রলীগের ছেলেরা কিলিং করেছে, ঠিক আছে? তারপরে ধরেন মাওলানা সাইদির ভার্ডিক্টের সময় আপনি পুরো ওরা মানুষ হাজার হাজার মানুষ আছে, ওদের উপর রাইফেলের গুলি চালানো হয়েছে। তারপরে দেখেন 2015-তে 2014 ইলেকশনে ঠিক এক মাস আগে 24টা ছেলেরা এক রাতে গায়েব করে দিছে বিএনপির, যাতে ওরা না দাঁড়াতে পারে। তারপরে আপনি ধরেন এই তিনটা এরা জেনারেল ইলেকশন রিগ করেছে, আর হাজার হাজার লোকাল গভর্নমেন্ট ইলেকশন রিগ করেছে, একটা দুইটা না। এমন কোনো ইউপি ইলেকশন নাই, এমন কোনো মেয়র ইলেকশন নাই, এমন কোনো ইলেকশন নাই যে তারা রিগ করে নাই। তারপরে ধরেন হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে মার্ডার করা হচ্ছে। দেন আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, পৃথিবীতে যেটারে বলা হয় সবচাইতে ভয়াবহ ক্রাইম। মানুষ, আপনি একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আপনি আপনার বাসায় বসে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছেন, গভর্নমেন্টের অনেক কর্মকাণ্ডে আপনার প্রোটেস্ট করছেন, আপনাকে কি করছে? আপনাকে নিয়ে যে গুম করে রেখে দিচ্ছে, আপনি ওইখান থেকে বেরিয়ে হতে পারতেছেন না। এই যে কি একটা ভয়াবহ একটা জিনিস। এবং এটা 1-2 দিন না, এই যে যারা এসছেন গোলাম আজমের ছেলে আজমি সাহেব বা আরমান বা মাইকেল চাকমা, এদের কাছে আপনি শুনেন কি ভয়াবহ। তো এর চেয়ে বড় ক্রাইম পৃথিবীতে, এর চেয়ে বড় ক্রাইম ধরা হয় না। না আপনি একটা হচ্ছে যে আপনি একটা প্রোটেস্টে একজন মারা গেল, আপনি কিন্তু একটা এক্সকিউজ বলতে পারেন যে ওনারা একটা ভায়োলেন্স করেছে, আমরা ওইটা করতে যায় হঠাৎ হয়ে গেছে, এটা কিন্তু বললেন। কিন্তু আপনি একটা পিসফুল একটা লোক ঘরে বসে ছিল বা সে তার কর্মকাণ্ড করছে, তাকে গায়েব করে আপনি 8 বছর, এবং তো শুধুমাত্র এই লোকগুলো না, আপনি বাচ্চা শিশুদেরকে আপনি গায়েব করেছেন, যাদেরকে আপনি দুধ খেতে দেন নাই। তারপরে কোন ধরনের নির্মমতা! প্লাস এটার বাইরে যে আপনি আরও 2টা বড় ক্রাইম, সেটা হচ্ছে আপনি চোরতন্ত্র জারি করেছেন। চোরতন্ত্রটা কি? পুরো বড় বড় প্রজেক্ট নিতেন আপনি, যাতে এখান থেকে মারা যায়। যেই কাজটা আপনি 2 লক্ষ টাকা দিয়ে করতেন, সেই কাজটা করেছেন 2 কোটি টাকা দিয়ে। যেই কাজটা দরকারও ছিল না, সেটাও আপনি করেছেন। কেন? পুরো ইচ্ছাটাই হচ্ছে যে এখান থেকে টাকা সরিয়ে বিদেশে পাচার করা। লন্ডনে রো আফটার রো, হ্যাঁ হ্যাঁ, স্তরের পর স্তর, আপনি ব্লকের পর ব্লক হচ্ছে ওদের বাড়ি। কানাডায় বেগমপাড়া, এমন কোথাও নাই যে ওদের নাই। ইভেন নিউ ইয়র্কে এটা এরা করেছে। তো এটা প্রতি বছর $16 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে বাইরে। তারপরে যেটা বড় ক্রাইম, যেটা আপনার সবাই বলতে দ্বিধা পায়, কিন্তু এটা খুব বড় একটা ক্রাইম, সেটা হচ্ছে যে বিএনপি জামাতের আপনি 60-70 লক্ষ লোককে আপনি ফেক কেস দিয়েছেন। হ্যাঁ, এটা জালিয়াতির কেস, এমন কেস দিয়েছেন যেগুলো কোনো এক্সিস্টই করে না। আপনি ঘরে বসে হয়তো বা আপনার শিশুকে নিয়ে বসে আছেন, অথচ আপনার নামে ঢাকায় কেস পড়ে গেল 3-4টা, এবং আপনি কোনো কথা নাই, আপনি কিছুই করেন না, অথচ আপনার নামে 50টা কেস। আপনার লাইফ শেষ হয়ে গেছে। 60-70 লক্ষ লোকের কি হচ্ছে? এরা কোনো ধরনের কোনো চাকরি পায় নাই, বিজনেসে তারা সমস্যায় পড়ছে, তাদের ছেলে মেয়েগুলো গভর্নমেন্টের কোনো চাকরি পায় না। আপনি কি ভয়াবহ একটা করেছে, আপনি চিন্তা করা যায়? আমি তো দেখি না যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যিকার অর্থে। আর বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসে তারা ফিরতে হলে অবশ্যই তাকে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে। গুম খুন এইগুলোর সাথে জড়িত তাদেরকে সরাতে হবে। বাংলাদেশের মানুষ ডিসিশন নিবে যে তাদেরকে পলিটিক্যাল প্রসেসে আনবে কি আনবে না। আপনি যে বর্ণনাটা দিলেন, এটি আসলে আসল চিত্র। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কথাবার্তা মনে হয় কি এই চিত্রগুলো তারা ভুলে গেছে। তাদের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের কথা তারা ভুলে গেছে, এবং তাদের অনেকের কোনো রাজনৈতিক দলের বক্তব্য এবং পতিত স্বৈরাচারদের পালিয়ে যাওয়া লোকদের বক্তব্য একদম মিলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা আমাদের একটা পুরনো রোগ, ভুলে যাওয়াটা। আমরা 74-এর ভুলে গেছি না, 74-এর যে ফ্যামিন, আপনি ভুলেন নাই? আমি তো এত তাড়াতাড়ি ভুলা 5 মাস না, এইটা ওই সময় 74-এর ফ্যামিলি 15 বছর ধরে ওরা প্রোপাগান্ডা চালিয়ে ওইটা বলেছে। 74-এর ফ্যামিনে এক্সপার্টদের মতে 10 লক্ষের উপরে লোক মারা গেছে।
বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট হিউম্যান ট্র্যাজেডি, ম্যানমেড ট্র্যাজেডি, এবং এটার জন্য শেখ মুজিব দায়ী। আপনি রক্ষী বাহিনীর এত এত লোককে খুন করলো, আপনি তখনকার পেপার খুলেন 30,000 বলা হয়। হ্যাঁ, এই যে মারা গেছে, বা ওয়ান পার্টি রুল, আমরা ওইটা ভুলে যাই নাই। ভুলে যাওয়ার ফলেই তো আওয়ামী লীগের মতো, হাসিনার মতো একটা মনস্টার তৈরি হয়ে গেছে। তা আমরা আশা করব কেউ যাতে ভুলে না যায়, এটা আমাদের বারবার জানাতে হবে, এটার একটা আমাদের মেমোরি মিউজিয়াম করে রাখতে হবে ওদের জানানোর জন্য। কিন্তু ইদানিং রাজনৈতিক দলগুলোর বিশাল বিশাল সমাবেশ করছে, এবং সেইখানে কিন্তু কেউ এই যে আপনি যে কথাগুলো তুলে ধরলেন, এই কথাগুলো কেউ বলছে না। না, এটা বড় এটা দুঃখজনক। আমার মনে হয় যে তাদের এই জায়গায় পলিটিক্যাল পার্টিদের খুব সুস্পষ্টভাবে বলা উচিত, এবং আমরা যা বলছি, আমি যা বলছি আমার তরফ থেকে, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, আমরা একটা ভুল তথ্য দিচ্ছি না। আমি আপনাকে যাচাই করে দেখতে পারেন, আমি ভুল তথ্য, আমি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করে আসছি 20 বছর, যেখানে আমি ব্যুরো চিফ ছিলাম, তো আমি জানি তথ্য কী জিনিস। যে এই যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক বিষয়ে যত কথা বলছে, এই স্বৈরাচারের বিচার এবং তাদের যে কুকীর্তিগুলো, সেই বিষয়ে তারা নীরব। বিশেষ করে বিচারের প্রসঙ্গে তারা এখন তেমন কথাই বলছে না। না, ওরা মনে করছে যে আওয়ামী লীগ তো নাই, বাংলাদেশের কোনো সিনেই নাই, তো সেই জন্য যারা যারা সিনে আছে সেগুলো নিয়েই ব্যস্ত থাকার। বাট আমার মনে হয় এটা একটা ভুল স্ট্র্যাটেজি, এটা একটা পলিটিক্যাল পার্টিদের ভুল স্ট্র্যাটেজি। বাংলাদেশের মানুষকে জানানো উচিত কি ভয়াবহ একটা সময় ছিল হাসিনার 15.5 বছর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব নয়, আপনি একজন প্রমিনেন্ট জার্নালিস্ট ছিলেন, এএফপির ঢাকা ব্যুরো চিফ ছিলেন, এবং আমি জানি সম্ভবত আপনিই প্রথম বাংলাদেশি যিনি এএফপির ব্যুরো চিফ হন। এর আগে বাইরের লোকজন এখানে থাকতেন। রাজনীতির অন্দরমহল বাইরের মহল আপনার খুব জানাশোনা। এখন আপনি ক্ষমতাধরদের সাথে রয়েছেন এই কারণে নয়, পেশাগত কারণে আপনি সব রাজনৈতিক দলগুলোর ভেতরের খবরটা রাখেন, এবং বাংলাদেশের রাজনৈতিক যে প্রবাহ বা আবহ যেটাই বলি না কেন, এটাও আপনার জানা আছে। একটি প্রশ্ন আপনাকে করতে চাই, এই দেশে প্রো ইন্ডিয়ান এবং প্রো আওয়ামী লীগ রাজনীতি কি সম্ভব হবে? কেউ যদি এটা করতে চায়? বাংলাদেশে যে কোনো পলিটিক্সই করেন না কেন, এটা প্রো বাংলাদেশ হতে হবে। কিন্তু আপনি দেখেছেন তো প্রো আওয়ামী লীগ বয়ান তৈরি করে কি অবস্থা, পুরো এখন কেউ তাদের হয়ে একটা সত্য কথা কেউ নাই, ওদেরকে ওই 2-3টা যা পালিয়ে গেছে তারাই কথা বলছে। বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের হাসি কান্নার কথা বলতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি বর্গ ইঞ্চুকে আপনার ডিফেন্ড করতে হবে। বাংলাদেশে কেউ যদি বর্ডারে খুন হয় সেটাকে প্রোটেস্ট করতে হবে। আমাদের মধ্যে ঝগড়া হবে, আপনি একটা অপিনিয়ন দিবেন, আমি একটা অপিনিয়ন, আমাদের অপিনিয়নের মধ্যে এক ধরনের ফারাক তৈরি হবে, ইটস ফাইন, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক। এবং এটা আওয়ামী লীগের যারা চেলাচামুন্ডারা ছিলেন তারা এটা ভুলে গেছেন। তারা ভেবেছিলেন যে তাদের তো আসলে সত্যি দেশের মানুষের দরকার নাই, তাদেরকে বিদেশি কোনো পরাশক্তি এসে সারা জীবন, এবং এরা অনেক বছর ধরে এটা স্বাদ যখন পেয়েছেন দেখেছেন যে না, তারা 2041 পর্যন্ত এটা টানতে পারবেন। তো এটা তো এখন দিবালোকের মতো স্পষ্ট যে তারা এখন এমনই ওয়াইপড আউট হয়ে গেছে, কেউ তাদের হয়ে মানে একটা মিছিলও বাইর করার মতো লোক নাই। আল জাজিরার ওই রিপোর্টটিতে কিন্তু এটা বলা হয়েছে, ক্ষমা চাওয়ার মানসিকতা এই দলটির নেই। একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে একজন নেতা তাদের অজ্ঞাত স্থান থেকে আল জাজিরা তাকে ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল, এবং সেখানে উনি বলেছেন যে সেই একটা ট্রমাটাইজড একটা অবস্থা, যে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণ হবে। এবং তারা যে অপরাধটা করেছে, এবং এই আপনি যেটা বললেন চোরতন্ত্র কায়েম করেছিল, কেউ বলেন, এটা অবাক করার ব্যাপার। পৃথিবীতে এই জন্য যারা ডিনায়ালে থাকে তাদের আসলে কেউ পলিটিক্সে আনে না, যা তুই ওইটা নিয়ে ঘুমা, অসুবিধা নাই। কিন্তু সমস্যা নেতারা না হয় থাকলেন, হ্যাঁ, এদের যে কর্মী লেভেলের লোকজন আছে, অনেকে এখন ছেড়ে দিচ্ছেন না, বিশেষ করে স্পষ্ট আমরা দেখছি তো তারা তাদের আস্তে করে, কেন তারা তো দেখেছে একটা জিনিস কি, আপনি ধরেন আগের ক্রাইমের তুলনায় এবারের ক্রাইমের একটা বড় তফাৎটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড। কে কাকে আপনি খুন করা হচ্ছে, মুগ্ধকে কে করলো, আবু সাইদকে কে খুন করলো, ফাইয়াজকে কে খুন করলো, আব্দুল আহাদ যা 4 বছর সে কিভাবে র্যাবের ইয়ের থেকে তাকে খুন করলো, পুরোগুলো স্পষ্ট আছে। সো এইটা যে ডিনায়ালের মধ্যে কিছু নাই, তারা এই ডিনায়ালে থাকলে কেউ তার হয়ে কেউ আসবে না। বাংলাদেশে জুলাই আগস্টে যা হয়েছে এটা পৃথিবীর একটা স্মরণীয় আন্দোলন, এটা পিসফুল প্রোটেস্টাররা
একটা পৃথিবীর একটা ব্রুটাল ডিক্টেটরকে একদম টেনে নামিয়ে দিয়েছে, এবং এর কীভাবে নামিয়েছে, তার রক্তের বিনিময়ে স্পষ্ট। এবং রক্তে আপনি দেখেন অলরেডি ইন্টারন্যাশনাল লিগাল রাইটস গ্রুপ ট্রুথ অ্যান্ড লিগাল রাইটস নিয়ে কাজ করেন, খুবই নাম করা। ইয়াসমিন সুকা অ্যান্ড ফ্রান্সিস হ্যারিসন বিবিসির সাংবাদিক ছিলেন। যাত্রাবাড়ির কিলিংটা নিয়ে ওদের একটা ভিডিও দেখেছেন, কি ভয়াবহ কিলিং করেছে, দ্বিতীয়বার দেখা যায় না এমন লাগে। হ্যাঁ। তারপরে হৃদয়ের উপরে একটা করেছে, হৃদয় যে মারা গেছে তার উপর একটা লোকের উপর ওর একটা ভিডিও করেছে। তো এই জিনিসগুলো, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলো করছে। আপনি দেখবেন যে খুব সুন্দর একটা তাদের ভিডিওটা করেছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ইসলামিক ইউনিভার্সিটি, ওইখানেও দিয়েছি, ওরা একটা সুন্দর ভিডিও করেছে, হ্যাঁ, তাদের এবং এখানে সব একটা অভূতপূর্ব আন্দোলন, এবং হাজার হাজার লাখ লাখ মেয়ে নেমেছিল, লাখ লাখ গার্ডিয়ান নেমেছিল, এবং কী সব বর্ণনা। একটা ছেলে যাচ্ছে, স্যার এটা ড্যাভোসে বলেছেন এই চিঠির কথা, মাকে জানাচ্ছে যে মা তুমি আমাকে মানা করো না, আমার যেতেই হবে। এর গুরুত্বটা বিশাল, নিঃসন্দেহে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর একটা উদাহরণ রয়েছে। এবং আমরা দেখছি যে বাইরের মিডিয়ায় এই যে বিপ্লবটাকে যেভাবে ব্যাখ্যা করছে, এবং এটা অভূতপূর্ব ঘটনা বলে তারা জানাচ্ছে। এবং আপনি বলছিলেন যে নারীদের বিশাল অংশগ্রহণ, শিশুদের অংশগ্রহণ, আমার কেন জানি মনে হয় এই যে বিপ্লবের বিশালত্ব, এর যে গুরুত্ব ইন্টারন্যাশনালি যতটুকু দেওয়া হয়েছে, আমাদের দেশের রাজনীতিবিদ বা অনেকেই সেটা বুঝতে পারে। সবাই এই বিপ্লবকে ধারণ করেন, কিন্তু সবাই একটু সামনেও এগোতে চান। সামনে ইলেকশন আসছে, ইলেকশনের কথা ওনারা বলেন, কেননা দেশের সামনে যে পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, বা যেই ধরনের ইলেকশন হবে, বা যে ধরনের রিফর্মের কথা হচ্ছে, সেগুলোর কথা সুস্পষ্ট উদাহরণ আছে 1972-তে। যদি আপনি পত্রিকাগুলো দেখেন, 1971-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। স্বাধীন মানে আমরা বিজয় পেলাম। বিজয় পাওয়ার পরে এই গভর্নমেন্টে, যে এক্সাইল গভর্নমেন্ট যেটা, সেটা আস্তে আস্তে 22 তারিখে আসলো, এসে তারা টেক ওভার করলো। করার পরে আরও 1-2 সপ্তাহ লাগলো এটা গুছাইতে। এরপরে দেখেন, আমি পত্রিকাগুলো দেখেছি, ইত্তেফাক, তখন দৈনিক বাংলা, এগুলো দেখেছি, ওরা কিন্তু তখন আর এত ডে টু ডে ইভেন্টের দ্বারা এত মশগুল হয়ে থাকলো যে এত বেশি এনগ্রস হয়ে গেল, তো ফলে এই আগের 71-এ কি হয়েছে সেটাও ভুলে যাওয়ার মতো অবস্থা। আপনি 72-র পত্রিকাগুলো দেখেন, কারেন্ট ইভেন্ট নিয়ে সবচেয়ে এইখানেও এটা কিছুটা হচ্ছে। বাট আমি বলবো এবারে ডিফারেন্স হচ্ছে যে খুব ব্রিলিয়ান্ট ডকুমেন্টারি হচ্ছে, খুব ব্রিলিয়ান্ট বিদেশিরা করছে রিপোর্ট, প্লাস হচ্ছে আমরা সবাইকে বলছি কি হয়েছে। এবং আপনি যে হরর স্টোরিটা, যে ভয়াবহ রকমের হরর স্টোরি হাসিনার আমলের, সেটা আস্তে আস্তে পৃথিবীর সবাই জানছে। একটা জিনিস আমরা আশা করেছিলাম যে বাইরে হচ্ছে, ব্যক্তি উদ্যোগে হচ্ছে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে হচ্ছে, কিন্তু মিডিয়াগুলোর হাতে সবচেয়ে বেশি সুযোগ ছিল, তারা কিন্তু সেই বিষয়ে কিছু করছে না। বিশেষ করে টেলিভিশনগুলোতে না কিছু, ওরা অনেকে অনেক বিচ্ছিন্নভাবে অনেকে অনেক করেছে, অনেকে রিসোর্সও নাই সেরকম করার। আপনি ধরেন এই যে ইয়াসমিন সুকা আর ফ্রান্সিস হ্যারিসনের যে গ্রুপটা, এটা ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপ, একটা লিগ্যাল রাইটস গ্রুপ, এরা যে কাজটা করেছে, আপনি দেখবেন যে ওরা 6000 ভিডিও কালেক্ট করেছে, করে ওরা একটা পিস বাই পিস অ্যাড করতে এবং বাংলাদেশের প্রচুর সাংবাদিককে নিয়োগ করেছে, করে ওরা 4 মাস ইনভেস্টিগেট করেছে। করার পরে এই একটা জাস্ট আপনি ধরেন 7-10 মিনিটের 15 মিনিটের একটা ভিডিও, 15 মিনিটের ভিডিও করার জন্য আপনার 6000 ভিডিও ওরা করছে। তো এইটা তো ইউ নিড রিসোর্সেস। বাংলাদেশে সেই রিসোর্সেসগুলো তো নাই। বাট তারপরেও আমরা খুব যে বলবো যে কিছু হয় নাই, এটা ভুল বলবে। বিএসএস প্রচুর কাজ করছে, ওরা শহীদদের হ্যাঁ 300, 400, 500 জনের প্রত্যেকেরই 4 শতাধিক হয়ে গেছে। হ্যাঁ এটা খুব ফ্যান্টাস্টিক কাজ করছে, ডকুমেন্ট হয়ে থাকবে। জি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। প্রফেসর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দিন 15 পর থেকে আমরা দেখছি যে দাবির মিছিল চলছে। সেই মিছিল কিন্তু এখনো থামেনি, মাঝে মধ্যে বেড়ে যায়, ইদানিং আরেকটু বেড়েছে। বিশেষ করে গত 1 সপ্তাহ আমরা দেখছি বেশ কয়েকটি ঘটনা। একটি হলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তাদের আন্দোলনটা আলোচনায় এসেছে যখন পুলিশ তাদের উপর চড়া হয়। এরপরে
আবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, এক ধরনের আন্দোলন চলছে, এবং 7 কলেজ নিয়ে এক ধরনের আন্দোলন হয়েছে। সমস্যা হয়েছে কোন জায়গায়? আন্দোলন হোক, দাবি দেওয়া হবে, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু এটা যখন জনভোগান্তিতে পরিণত হয় তখনই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। এবং আপনি এর আগে এই টকশোতে বলেছিলেন যে সরকার সবার কথা শুনতে চায়, এবং সম্ভবত সরকারের এই অবস্থানের কারণেই সবাই তাদের দাবি দেওয়া নিয়ে এসছে। যদিও তাদের ব্যাপারে সমালোচনা হচ্ছে, এই 16 বছর আপনারা কোথায় ছিলেন, 5 মাসে এই সরকার কতটুকু করতে পারবে। আবার কেউ কেউ এই ঘটনাগুলোর পেছনে ষড়যন্ত্রের গন্ধও পান, বিশেষ করে যখন কোনো ধরনের মব হয়, বিক্ষোভ হয়, আমরা লক্ষ্য করেছি সেখানে কিছু লোক ঢুকে পড়ে, চিহ্নিত লোকেরা ঢুকে পড়ে, এটা আশঙ্কা তৈরি হয়। আপনারা এই বিষয়গুলি টোটালটা কিভাবে দেখেন বা দেখছেন? গত 16টা বছর যে চোরতন্ত্র ছিল সে অনেকে অ্যাফেক্টেড হয়েছেন। যেটা হয়েছে যে উপরের দিকে 3-4টা 10টা 15টা 100-200 বা 1000 লোক বেনিফিটেড হয়েছে, বাট পুরো সমাজের প্রত্যেকটা অংশের মানুষ নিগৃহীত হয়েছেন, তাদের ভয়েস কেড়ে নেওয়া হয়েছে, এবং সবচেয়ে বড় কথা তার দাবি দাওয়াগুলো তেমন ইয়ে হয় নাই। আমরা গার্মেন্টসে দেখেন হিস্টোরিক্যালি তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। আপনি প্রাইমারি স্কুলের টিচারদেরকে দেখেন, বা আপনি এমপিওভুক্ত টিচারদেরকে দেখেন যেগুলোকে গভর্নমেন্ট ফান্ডিং করে যে স্কুলে, আপনি দেখেন কত কম টাকা বেতন পায়। আমরা কিন্তু এগুলো অস্বীকার করছি না, এগুলো হচ্ছে, বা ইফতেদিয়ার এই যে টিচাররা আসলেন, আমরা তাদের দুঃখে সত্যিকার অর্থে সমবেথী, আমরা তাদের দুঃখটা বুঝছি। আমরা চাই না কোনো ধরনের মব ভায়োলেন্স হোক, তাদের সমস্ত কথাই আমরা শুনছি, এবং স্লোলি দেখেন আমরা চেষ্টা করছি সবার কথাগুলো শুনতে, যেটা লেজিটিমেট দাবি সেগুলোকে পূরণ করতে। গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কারদের দেখেন আমরা 9% বেতন বাড়িয়েছি এই বছর, এবং তারা অনেকে হ্যাপি, অনেকে কাজে গেছেন। এবং অন্যান্যগুলো আমাদের ইকোনমিক অবস্থা, আমরা তো একটা ভঙ্গুর ইকোনমি পেয়েছি, রিজার্ভের অবস্থা তলানিতে, সেই জায়গায় আমরা একটা কাম ব্যাক করছি, এবং এটা একটা কাম ব্যাকটা খুবই কষ্টসাধ্য। ব্যাংকগুলির কি অবস্থা দাঁড়িয়েছে? হ্যাঁ, তো সবাই ধরে নিয়েছে সব কলাপস করবে, কিন্তু করেনি। কলাপস করেনি, ব্যাংকগুলো কাম ব্যাক করেছে, ইকোনমি কাম ব্যাক করেছে। এক্সপোর্ট আপনি দেখেন পরপর 4 মাসে আমাদের এক্সপোর্টের গ্রোথ অন অ্যান এভারেজ 15%। তো আমরা মনে করছি যে ইকোনমি যদি এইভাবে এগোতে পারে, অর্থনৈতিক সক্ষমতা যদি বাড়ে, সবার কথা শুনবো, কারো কথা বাদ দেওয়া যাবে না। আমরা জানি আপনারা গত 15 বছর দুঃখে ছিলেন, কষ্টে ছিলেন। প্রফেসর ইউনূস সমব্যথী, উনি আপনাদের, এবং এই জন্য আমরা বলছি যে আপনারা আপনাদের কথাগুলো জানান। আমরা কিন্তু মানা করছি না যে আপনি প্রোটেস্ট করেন না, বা আপনার কোনো প্রোটেস্ট করার, আমরা কাউকে এটা বলছি না, বাট আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন, বা শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতিনিধিকে পাঠান তাদের কথাটা বলার জন্য। বাট আমাদের ইকোনমিক সক্ষমতা আরও বাড়লে সবার কথা শোনা হবে, এটুকু আমি বলতে পারি। শেখ হাসিনার বিচার নিয়ে কথা হচ্ছিল, সেটি হলো যে আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে একজন নিয়োগ দেওয়া হয়েছে বাইরে থেকে, ক্যাডম্যান, উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে ন্যায় বিচারের স্বার্থেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত। আসলে কি পাঠাবে? ভারত পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি, অ্যান্ড ভারত সবসময় বলে যে তারা রুল অফ লতে বিশ্বাস করে। তো আমাদের তো ধারণা তারা যদি এই তাদের যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল যেগুলোতে তারা বিশ্বাস করে, সেই বিশ্বাসে তারা যদি বিশ্বাসী হয়, সেক্ষেত্রে তো বা সে অনুযায়ী যদি কাজ করে, তাহলে তো হাসিনার ওইখানে থাকার তো কোনো আমরা কারণ দেখি না, তাকে এক্সট্রাডাইট করতেই হবে। এবং সেই জন্য আমরা পুরোপুরি প্রেশার তৈরি করছি, সমস্ত পুরো ওয়ার্ল্ড কমিউনিটি আমাদের সাথে আছে, সবাইকে আমরা বলছি যে কি অবস্থায় সে গেছে। সে তো ওইখানে বসে নাই, সে আরও ষড়যন্ত্র করছে, টেলিগ্রামে স্পিচ দিচ্ছে, সবাইকে নামাইতে চাচ্ছে, কেউ তার কথা শুনে না। কিন্তু তারপর তার কথা 2-1 শুনে যদি তার থেকে 2 পয়সা কিছু কামানো যায় সেই জন্য, কিন্তু কেউ কি সে অনুযায়ী তার কথা শুনছে সেটা না। বাট ভারত তো দেখছে যে কি ভয়াবহ হিউম্যান রাইটস অ্যাবিউজ তার দ্বারা হয়েছে, কি ভয়াবহ ইয়ে। তো ভারত বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাকে দাম দিবে, আমরা এটা আশা করি। যেই বলুক না কেন, যেভাবে ব্যাখ্যা করুক না কেন, শেখ হাসিনা একটা গণহত্যাকারী। একজন এই যে গণহত্যাকারী একজন ব্যক্তিকে এইভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতও খুব স্বস্তিতে আছে বলে মনে হয় না। কারণ ইদানিং কিছু কথাবার্তা উঠছে সেখানে, রাজনৈতিক দলগুলো, শিবসেনার মতো দল কথা বলেছে, তাকে আমরা কেন এখানে আশ্রয় দিব। এবং আপনারা লক্ষ্য করেছেন মূলধারার মিডিয়ায় ইন্ডিয়াতে কিন্তু এই কথিত যেভাবে নেমেছিল তারা একটু কমে এসছে।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। না, আমার তো মনে হয় এটা সবাই জানছে। দেখেন, এই জিনিসটা তো শুধুমাত্র বাংলাদেশের টেরিটরির মধ্যেই মানুষ জানে তা না, এটা আস্তে আস্তে পুরো পৃথিবী জানছে। আপনি ইউকেতে দেখেন টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কি ধরনের বিতর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, কল্পনা এখন করা তো যায়। তার সে মিনিস্টার পদ তো ছেড়েইছে এবং তাকে বলা হচ্ছে যে তুমি দল ছাড়ো বা তোমার এমপি পদ ছেড়ে দাও, ঠিক না? তো এই জিনিসগুলো তো পুরো পৃথিবী জানছে কি ভয়াবহ রকমের একটা চোরতন্ত্র এইটা, এবং একটা খুনতন্ত্র। আপনি বলেন খুনের উপরে দাঁড়িয়েছিল, এটা একটা খুনতন্ত্র। এই খুনতন্ত্র যে হাসিনা জারি করেছিলেন সেইটাকে আপনি কেউ তো মানে সাপোর্ট দিবে না, এবং তার দিনকে দিন প্রেশার আসবে, তাকে বাংলাদেশে আসতেই হবে, তাকে ফেস করতে হবে বিচার। সে মুগ্ধর খুনি, সে ফাইয়াজের খুনি, আবু সাইদের খুনি, এদের সবার খুনের পিছনে টিউলিপের প্রসঙ্গটা আনলেন, আমরা লক্ষ্য করছি তাকে নিয়ে ব্রিটেনের মূলধারা মিডিয়ার যে ধরনের রিপোর্ট করেছে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে, এবং অনেক ইনফরমেশন যেটা আমরা শুনিও নি সেই ধরনের ইনফরমেশন তারা দিয়েছে, এবং শেষ পরিণতি কী হলো, এর মাধ্যমে যে জিনিসটা প্রমাণিত হয়ে গেল সেটি হলো চোরতন্ত্রের শাখা প্রশাখা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। পুরো শেখ ফ্যামিলির আপনি যদি দেখেন কি ভয়াবহ অবস্থা, একটা এই পরিবারে একটা লোক খুঁজে পাওয়া যায় এখন এই পুরোটা মানে সেই সময়, এবং এই যে টিউলিপের মার নামে আমরা কত কথা শুনেছি না, উনি তো কেশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। কেশিয়ার, তারপরে 20% কেউ বলে 50%। হ্যাঁ, অনেক তো রিপোর্ট আসছে যে তার ব্লেসিংস ছাড়া আপনি কোনো ব্যাংকের ডিরেক্টরি হওয়া যেত না। কি ভয়াবহ। আব্দুল্লাহ বাচ্চু যে পুরো ব্যাংকটাকে কি যেন বেসিক ব্যাংকটা খেয়ে ফেলেছেন, সেটার মূল দায়ী কে ছিল? সে ছিল, ঠিক না? তার ব্যাকিং কে করেছে? আব্দুল্লাহ বাচ্চুকে। এবং আব্দুল্লাহ বাচ্চুর যে ক্রাইম, এটা কি বাংলাদেশের মানুষ তখনই তো জানতো। মুহিত সাহেব নিজে বলেছেন, ঠিক না, যে হাসিনার যে ফাইন্যান্স মিনিস্টার মুহিত সাহেব নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে এগুলো বলেছেন। তো এখন তো এগুলো বেরোচ্ছে, এবং পরে আরও যে গল্পগুলো আমরা শুনছি যে একটা বিজনেস গ্রুপ আপনি লোন নিতে হবে, সে দেখতেছে যে আমি লোন নিতে হলে আমার কাগজপত্র ঠিক থাকতে হবে বা আমার অ্যাসেট কোয়ালিটি ভালো, এটা বড় কথা না। আমি লোন কীভাবে নিব? এই যাই শেখ হেলালকে ধরি, শেখ সেলিমকে ধরি, শেখ জুয়েলকে ধরি, ওনাদের তো শেখের অভাব নাই। হ্যাঁ, শেখ তাপসকে ধরি। এবং শেখ তাপসের আপনি গল্পগুলো দেখেন কি, সে বসে আছে হলো ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের, উনি মেয়র হয়েছেন। মেয়র হয়ে উনি ওনার গাড়িকে পাঠায় দিচ্ছেন তার আনার জন্য, এটা তেল খরচ করে, যেমন তেলটা তো সরকারি তেল, তার তেল না। এই যে একটা চোরতন্ত্র, পুরো শেখ পরিবার একটা এই চোরতন্ত্রে জড়িত ছিল। সাধারণ মানুষের সংস্কারের প্রত্যাশা পুরোদমে রয়েছে। আপনি শুরুতে বলছিলেন যে সংস্কার কেন চায়, রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না, এ ধরনের একটা মানুষের এক ধরনের একটা কথা প্রচলিত রয়েছে এবং মানুষ তাই মনে করে। আপনি কি মনে করেন এই সরকার সংস্কার করে যাবে? মূল 6টা কমিশনের যে রিপোর্টগুলো, বেশিরভাগই তো অলরেডি রিপোর্ট সাবমিট হয়েছে, কিছু ওভারল্যাপিং ছিল, সেটাও ঠিক করা হচ্ছে। 15ই ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের রিপোর্টগুলো পাবো। সেটা হলো সংস্কারের উপরে রিপোর্ট। সেটা নিয়ে উনি যেটা করেছেন যে একটা কনসেনসাস কমিশন করেছেন। এই কনসেনসাস কমিশন এই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বসবে। বসার পরে তারা ডিসাইড করবে যে এখানে পুরোপুরি কতটুক রিফর্ম নেওয়া যায় বা নেওয়া যায় না, কতটুক বাট সমস্ত রিফর্ম যেগুলো করা হবে সেগুলোর ব্যাপারে একটা কনসেনসাসে সবাই আসবে। যখনই কনসেনসাসটা আসবে, প্রফেসর ইউনূস ইদানিং এটা বলেছেন, সেটা হচ্ছে যে ওই কনসেনসাসের উপরে একটা পুরো রিটেন একটা স্টেটমেন্ট হবে। এটা চার্টারের মতো, এটা হবে জুলাই চার্টার। এটাকে উনি দাম দিয়েছেন জুলাই চার্টার। এই জুলাই চার্টারটা উনি বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন এমন হতে পারে যে বাস্তবায়ন ওনার সময় কিছু বাস্তবায়ন হয়ে ইলেকশনটা হয়ে গেল, আর বাকিটা সমস্ত পার্টি কমিটেড থাকবে, যেই ক্ষমতায় আসুক জুলাই চার্টারের বাকিটা করতে হবে। এটা হচ্ছে ওনার প্ল্যান, এবং এটা একটা ব্রিলিয়ান্ট একটা প্ল্যান। তবে আমাদের একটা মানে মূল লক্ষ্য, আমরা ইলেকশনটা ফ্রি ফেয়ার করব। বাংলাদেশের এরকম নজিরবিহীন ইলেকশন আর হবে না। আমরা বলতে পারি সবাই আনন্দমুখর পরিবেশে উৎসবের সাথে ভোট দিবেন। তাদেরকে যাদের মনে হয় যে এদিকে আমার পার্টিতে আনলে আমাদের দেশে এগিয়ে যাবে, ওনাদেরকে ক্ষমতায় আনবেন। শফিকুল আলম, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।